আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মেহজাবিন জান্নাত। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সামরিক শাসকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শেখ হাসিনার দেশে ফেরার ৪০ বছর পূর্তি আজ। লকডাউনের মেয়াদ ২৩ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন। স্কুল কলেজের পর বাড়ল বিশ্ববিদ্যালয় কমে মাদ্রাসার ছুটি। করোনায় আরও ২৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৬৩। এক সপ্তাহের মজুদ আছে দ্বিতীয় ডোজের টিকা, জানালো স্বাস্থ্য অধিদপ্তর। এবং করোনার ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ, ফেরি মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালের এদিনে সামরিক শাসকের রক্তচক্ষু আর নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাংলার মাটিতে ফিরে আসেন তিনি। বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরেছিলেন বলেই মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার এবং সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হচ্ছে বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। আপেল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। রাজনীতির মতোই ১৯৮১ সালের ১৭ই মের প্রকৃতি ছিল ঝঞ্ঝা বিক্ষুব্ধ। ঘণ্টায় ৬৫ মাইল বেগে কালবৈশাখীর ঝড় বৃষ্টি গতিরোধ করতে পারেনি গণতন্ত্রকামী লাখো মানুষের মিছিল। গ্রাম গঞ্জ শহর বন্দর থেকে অধিকার বঞ্চিত জনতা ছুটে এসেছিল রাজধানী ঢাকায় তাদের একমাত্র আশার প্রদীপ বঙ্গবন্ধুর উত্তরাধিকারী শেখ হাসিনাকে বরণ করতে। বিকেল ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে ভারতের দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে জনসমুদ্রের জোয়ারে এসে পৌঁছান শেখ হাসিনা। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দীর্ঘ ৬.৫ বছর পর শেখ হাসিনা দেশে ফিরে এলে নেতারা তার হাতে তুলে দেন আওয়ামী লীগের পতাকা। মনে হচ্ছিল এতদিনের যে বুক ভরা বেদনা মানুষের মধ্যে ছিল বঙ্গবন্ধুকে হারানোর, সেই বঙ্গবন্ধুকে ফিরে পাওয়ার একটি অতৃপ্ত বাসনা নিয়ে তারা ছুটে এসেছে আজকে বিমানবন্দরে। তার হাতে পতাকা তুলে দিয়েছিলাম বলেই আমরা বঙ্গবন্ধুর হত্যার বিচার সমাপ্ত করতে পেরেছিলাম। তার হাতে পতাকা তুলে দিয়েছিলাম বলেই যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী তাদের বিচার করেছি। বঙ্গবন্ধু কন্যা সেদিন দেশে ফিরেছিলেন বলেই বিশ্ব দরবারে বাংলাদেশ আজ নতুন মর্যাদায় আসীন, দাবি দলের সিনিয়র নেতাদের। বাংলাদেশে যে আজকে উন্নয়ন, এটা আন্তর্জাতিক বিশ্বের মানুষও এইভাবে বলে যে বিস্ময়কর উত্থান এই বাংলাদেশে। তিনি নিজেও একজন হাতে গোনা কয়েকজন রাষ্ট্রনায়কের মধ্যে অন্যতম রাষ্ট্রনায়ক হিসাবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলনে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেন শেখ হাসিনা। ৪বার নির্বাচিত হন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ আরও ৭ দিন বাড়িয়েছে সরকার। আগের বিধিনিষেধ বহাল রেখে আজ থেকে ২৩ মে পর্যন্ত লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রিপোর্ট নিয়াজজামান সচিবের। স্বাস্থ্যবিধি না মেনে ঈদে মানুষের বাড়ি যাওয়া এবং ঈদ শেষে ঢাকায় ফেরার জনস্রোতের বিষয়টি আবারও ভাবিয়ে তুলেছে সবাইকে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে তাই চলমান লকডাউন আরও ১ সপ্তাহ বাড়ালো সরকার। রবিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতার সাথে নতুন করে 2টি শর্ত সংযুক্ত করা হয়। সেগুলো হলো সরকারের রাজস্ব আদায়ের সাথে সম্পৃক্ত সব দপ্তর সংস্থা জরুরি পরিষেবার আওতাভুক্ত হবে এবং খাবারের দোকান ও হোটেল রেস্তোরাঁয় কেবল খাদ্য বিক্রি ও সরবরাহ করতে পারবে। সিটি কর্পোরেশন এবং নগরের ভেতরে গণপরিবহন চললেও বন্ধ থাকবে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ চলাচল। স্বাস্থ্যবিধি মেনে আগের মতোই জেলার মধ্যে গণপরিবহন চলাচল করতে পারবে। কোভিড-19 সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে দফায় দফায় বিধিনিষেধ আরোপ করে সরকার। গত ১৪ এপ্রিল থেকে শুরু হয় কঠোর লকডাউন। বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগেই আরেক দফা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হলো। নিয়াজজামান সজীব, এটিএন বাংলা, ঢাকা।
ঢাকা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের পর এবার দেশের সব বিশ্ববিদ্যালয় ও কওমি মাদ্রাসার ছুটি 29 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় নিয়ে এবং কোভিড-19 সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটি পরামর্শক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। এর আগে গতকাল স্কুল কলেজের ছুটি 29 মে পর্যন্ত বাড়ানো হয়। বর্তমান মজুদ নিয়ে আর সর্বোচ্চ 1 সপ্তাহ 2টি ডোজের টিকা দেওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থার মুখপাত্র আশা করছেন ভিন্ন উৎস থেকে শিগগিরই অক্সফোর্ডের টিকা পাওয়া যাবে। এদিকে দেশে করোনা ভাইরাসে একদিনে আরও 25 জনে প্রাণ হারিয়েছেন। 363 জনের দেহে নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে। রিপোর্ট মমিনুল আহসানের। দ্রুতই ফুরিয়ে আসছে করোনার টিকার মজুদ। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, বর্তমান মজুদ দিয়ে খুব বেশি দিন দ্বিতীয় ডোজের টিকা দেয়া সম্ভব হবে না। বিভিন্ন হাসপাতালে তার যে পরিমাণ টিকা তার জন্য বরাদ্দ আছে তার উপর নির্ভর করবে যে সেটি কখন বন্ধ হবে। আমাদের কাছে যে পরিমাণ মজুদ আছে তাতে সর্বোচ্চ 1 সপ্তাহ চলতে পারবে বলে আমাদের হিসাব। আমরা আশা করছি খুব সহসাই আমরা আমাদের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ঘাটতি টিকাটুকু আছে সেটি আমরা ভিন্ন উৎস থেকে আশা করছি আমরা সংগ্রহ করতে পারবো। ঈদে যারা গ্রামের বাড়িতে গেছেন, জরুরি প্রয়োজন ছাড়া তাদের আপাতত ঢাকায় না ফেরার অনুরোধ জানান সংস্থার মুখপাত্র ডাক্তার নাজমুল ইসলাম। যাদের অফিস খোলেনি বা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাদের দেরি করে ফিরে আসলেও কোনো ক্ষতি হচ্ছে না, তারা অন্তত 7 থেকে 14 দিন দেরি করে ফিরে আসবেন। যাদের এর মধ্যে উপসর্গ দেখা গেছে বা মৃদু উপসর্গ আছে তারা RT-PCR পরীক্ষাটি অবশ্যই করে নেবেন। এদিকে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরও 25 জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 12,149 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় 5,500 নমুনা পরীক্ষায় আরও 363 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার কমে দাঁড়িয়েছে 6.69%। মইনুল আহসান, ATN বাংলা, ঢাকা। লালমনিরহাটের বুড়িমারিতে কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত 3 শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছে। তাদের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট রয়েছে কিনা তা জানার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা অবস্থায় ভারত ফেরত এক রোগীর মৃত্যু হয়েছে। বিমল চন্দ্র দে নামে 60 বছর বয়সী এই ক্যান্সার রোগী উপশহরে একটি হোটেলে মারা যান। তার বাড়ি শরীয়তপুরের পালং এলাকায়। PCR টেস্টের জন্য মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। এর আগে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা অবস্থায় গত 13 মে এক কিডনি রোগীর মৃত্যু হয়। ভারত থেকে আসা 2 জন করোনা পজিটিভ রোগীর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য IETCR-এ পাঠানো হয়েছে। এক ব্রিফিংয়ে কথা জানান ডিএনসিসি কোভিড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AKM নাসির উদ্দিন। সম্প্রতি এই 2 জন ভারত সফর করে দেশে ফেরার পর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হন। এর জন্য জেনোম সিকোয়েন্সিং করতে হবে, তো সেটি IETCR এটি তারাই করবেন। এই ব্যাপারে যে কোনো রিপোর্ট বা কোনো কিছু এটা কিন্তু ওনারাই অ্যাকচুয়ালি জানাবেন। করোনা ভাইরাসের ভারতীয় ধরন ছড়িয়ে পড়লে দেশে ভয়াবহ বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছে 2 দফা ধরন পাল্টানো ও ভাইরাসটি যে কোনো বয়সীদের সংক্রমিত করার ক্ষমতা রাখে। ইমদাদুল হক বাবুর রিপোর্ট। সবখানেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। এমন অবস্থার মধ্যেই দেশে মিলেছে দ্রুত সংক্রমণশীল করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও অণুজীব বিজ্ঞানীরা বলছেন, ভৌগোলিক অবস্থান এবং ব্যবসা বাণিজ্য সহ নানা কারণে করোনার ভারতীয় ধরন দেশে আসা স্বাভাবিক। এটা UK ভ্যারিয়েন্ট, এটা সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট, এটা যুক্তরাষ্ট্রের একটা রাজ্যের ভ্যারিয়েন্ট। এই 3টা মিলিয়ে যে ভ্যারিয়েন্টটা, এর মধ্যে র্যাপিডলি স্প্রেডিং কোনো সন্দেহ নেই। তবে অপেক্ষাকৃত কম বয়স্কদের একটু সংক্রমণ বেশি করছে, তাদের মধ্যে সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ বেশি হচ্ছে। আমাদের যে ন্যাচারাল ইনফেকশন হয় করোনা ভাইরাসের, সেটার এগেনস্টে যে অ্যান্টিবডি আমাদের তৈরি হয় বা ইমিউনিটি তৈরি হয়, সেটাকে এসকেপ করার ক্ষমতা থাকে এই ভ্যারিয়েন্টের। এখানেই শেষ নয়, ভারতীয় ধরনটির সংক্রমণ ক্ষমতা অন্য যে কোনো ধরনের চেয়ে অনেক বেশি।
তবে স্বস্তির খবর হচ্ছে টিকা নিলে দেহে বেশি ক্ষতি করতে পারবে না ভ্যারিয়েন্টটি। ভ্যাকসিন খুবই দরকারি এবং এটা আসলে আপনাকে অ্যাটলিস্ট হসপিটাল পর্যন্ত আপনাকে যেতে হবে না, আপনার সিভিয়ারিটি অনেক কম হবে যদিও আপনি ইনফেক্টেড হন। ভারতের সঙ্গে আসা যাওয়া একদম বন্ধ রাখা দরকার। 2 নম্বর, একেবারে অত্যাবশ্যকীয় যাদের আসতে হবে তাদেরকে কঠোর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন রাখতে হবে। তৃতীয়ত, আমাদের জেনোম সিকোয়েন্সিং ক্যাপাসিটি বাড়াতে হবে অনেক। ভারতীয় ভ্যারিয়েন্টের ছড়িয়ে পড়া ঠেকাতে কঠোরভাবে সবাইকে স্বাস্থ্যবিধি মানার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। ঈদের ছুটি শেষে খুলেছে সরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা সহ অধিকাংশ আর্থিক প্রতিষ্ঠান। লকডাউনের মধ্যে বিভিন্ন অফিসে স্টাফদের সরব উপস্থিতি থাকলেও কাজের চাপ ছিল কম। রাজধানীর সড়কগুলো ছিল অনেকটাই ফাঁকা। রিপোর্ট শফিকুল ইসলাম শামীমের। ঈদ উল ফিতরের মাত্র 3 দিনের সরকারি ছুটি শেষে আবারও শুরু কর্মব্যস্ততা। দূরপাল্লার বাস বন্ধ থাকায় এবার ঈদে কর্মজীবীদের বড় একটা অংশ রাজধানী ছাড়েননি। এদিকে প্রথম কর্মদিবসে সকল সরকারি বেসরকারি ব্যাংক খুললেও লেনদেন ছিল একেবারেই কম। কাজের চাপ কম থাকায় ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে অনেকটা খোশ মেজাজে ছিলেন অফিসে আসা লোকজন। ঢাকার বাইরে কোথাও যাওয়া হয়নি, সমাজ কিংবা নিজেদের স্বার্থে এটাকে মেনে নিয়েছি। সরকারি নির্দেশনা মেনে লকডাউনের মধ্যেও আর্থিক লেনদেন সহ সব ধরনের কর্মকাণ্ড স্বাভাবিক রাখতে কাজ করছে দেশের ব্যাংকগুলো। গভর্নমেন্টের প্রদত্ত স্বাস্থ্যবিধি মেনে আমরা আবার কার্যক্রম শুরু করেছি এবং আশা করি যে এই অবস্থা থাকবে না, তখন আমরা আরও রোবস্ট হয়ে আমাদের ব্যাংকিং কার্যক্রম চালু করে অর্থনীতিকে সচল রাখার চেষ্টা করব। এদিকে বাণিজ্যিক এলাকা মতিঝিল সহ রাজধানীর অধিকাংশ সড়কে গাড়ির চাপ ছিল একেবারেই কম। ছুটির আমেজ পুরোপুরি কাটেনি, খোলেনি অধিকাংশ দোকানপাট। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ঈদ শেষে পাটুরিয়া ফেরিঘাটে চাপ বেড়েছে ঢাকায় ফেরা মানুষের। লকডাউনে দূরপাল্লার বাস বন্ধ থাকায় ভেঙে ভেঙে বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে ফিরছেন তারা। ব্যক্তিগত গাড়িও মানুষের চাপ থাকায় একের পর এক ফেরি ভিড়ছে দৌলতদিয়া ফেরিঘাটে। ফেরি পার হয়ে যানবাহন সংকটে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীমুখী মানুষ। এদিকে ঈদের ছুটি শেষ হওয়ায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় থেকেও মানুষ ছুটছেন ঢাকার দিকে। বিভিন্ন যানবাহনের চাপে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সৃষ্টি হয় যানবাহনের দীর্ঘ সারি। আগামী বছর জুনে পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথা জানিয়ে বলেন, নিজস্ব অর্থায়নে শুরু করা পদ্মা সেতুর কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। ধানমন্ডি 32 নম্বরে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটি আয়োজিত তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। 85% কাজ সার্বিক অগ্রগতি পদ্মা সেতুর। আমরা আশা করছি আগামী বছর ইনশাআল্লাহ জুন মাসে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন, যান চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে পারবেন। মানবতার কথা বলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করতে দলটির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কৃষক লীগের আলোচনা সভায় তিনি আহ্বান জানান। বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা আমরা কামনা করি, আমরা আশা করি, আমরা প্রার্থনা করি উনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করুন। সেই সঙ্গে এটাও আমরা অনুরোধ করব, দয়া করে বেগম খালেদার শারীরিক অস্ত্র নিয়ে এই নোংরা রাজনীতি এটা বন্ধ করুন। দেশবাসী আপনাদের এই মানুষের অসুস্থতা নিয়ে নোংরা রাজনীতি দেখতে চায় না। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বিমান হামলা বর্বরতার নিকৃষ্ট উদাহরণ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। গণমাধ্যমকে পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, এই হামলা সম্পূর্ণ মানবতা বিরোধী। ইসরায়েলের বিমান হামলা বন্ধে জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান বিরোধী দলীয় উপনেতা। পৈশাচিক বিমান হামলায় প্রতিদিন শত শত নিরীহ ফিলিস্তিনির মৃত্যু হচ্ছে। প্রতিদিন হাজারো ফিলিস্তিনি
মারাত্মকভাবে আহত হচ্ছে। ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বিমান হামলার সম্পূর্ণ মানবতা বিরোধী। জাতিসংঘের নেতৃত্বে ইসরায়েলকে নিবৃত্ত করে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে হবে। রাজধানীর খিলগাঁও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের উপর হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সবুজবাগ থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় খিলগাঁও রেলগেট এলাকায় সাইফুলকে 3 রাউন্ড গুলি করে পালিয়ে যায় রিপন নামে একজন। পরে রক্তাক্ত অবস্থায় সাইফুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার স্ত্রী সুমি জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে তার স্বামীকে হত্যার চেষ্টা করছিল কয়েকজন। এবার পার্টেক্স খেলার খবর। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা এসেছে শ্রীলঙ্কান ক্রিকেট দল। আগামী 3 দিন তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খেলোয়াড়দের প্রথম দফা করোনা টেস্টের পর বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানান, আবারও 2বার করোনা টেস্ট করানো হবে সফরকারীদের। ফল নেগেটিভ পেলে আগামী 19 মে অনুশীলনদের সুযোগ পাবে লঙ্কানরা। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। ভয় ডরহীন ক্রিকেট খেলার প্রতিশ্রুতি নিয়ে ঢাকায় পা রাখল শ্রীলঙ্কান ক্রিকেট দল। 18 সদস্যের তারুণ্য নির্ভর দলটির নেতৃত্ব দিচ্ছেন 101টি ওয়ানডে খেলা কুশল পেরেরা। দলে 30 বছরের বেশি বয়সী ক্রিকেটার 4 জন। ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন চামিকা করুণারত্নে, শিরান ফার্নান্ডো এবং বিনুরা ফার্নান্ডো। আগামী বুধবার প্রথমবারের মতো অনুশীলনের সুযোগ পাবে সফরকারীরা। তবে তার আগে মানতে হবে কোভিড প্রোটোকল। খেলোয়াড়রা তাদের হোটেল রুমে অবস্থান করবেন, এর বাইরে আসবেন না প্রথম 3 দিন, এবং এই 3 দিনের মধ্যে 2টো টেস্ট হবে। চতুর্থ দিন টেস্টের ফলাফলের ভিত্তিতে প্র্যাকটিসের অনুমতি দেওয়া হবে। এ সময় বিসিবির চিকিৎসক জানান, বাংলাদেশের পেসার রুবেল হোসেনকে ভবিষ্যতে ইনজুরি নিয়েই খেলা চালিয়ে যেতে হবে। বিভিন্ন কয়েক দফে স্ক্যান করা হয়েছে, স্ক্যানে তার লো ব্যাকে কিছু সমস্যা দেখা গেছে, যেটা দীর্ঘমেয়াদী বোলিংয়ের রিয়াকশন হিসেবেই সাধারণত আমরা পেয়ে থাকি। এই সমস্যাটা মাঝে মাঝেই সারফেসে আসবে, মাঝে মাঝে মাথা চাড়া দেবে। রুবেলকে খুব ভালো একটা রিহ্যাব প্রোগ্রামের মধ্যে সবসময় থাকতে হবে। 23 মে দিন রাতের প্রথম ওয়ানডেতে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে র্যাঙ্কিংয়ের সাথে থাকা বাংলাদেশ আর 9 নম্বর দল শ্রীলঙ্কা। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সামরিক শাসকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শেখ হাসিনার দেশে ফেরার 40 বছর পূর্তি আজ। লকডাউনের মেয়াদ 23 মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন। স্কুল কলেজের পর বাড়ল বিশ্ববিদ্যালয় ও কওমি মাদ্রাসার ছুটি। করোনায় আরও 25 জনের মৃত্যু, শনাক্ত 363। 1 সপ্তাহের মজুদ আছে দ্বিতীয় ডোজের টিকা, জানালো স্বাস্থ্য অধিদপ্তর। এবং করোনার ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ, ফেরি মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।